ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগছে। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তবে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব ২৮। রাত ১২টা। রাগী ভাব নিয়ে বিছানার মাঝখানটায় বসে আছে আবদ্ধ। তখনই ওয়াশরুম থেকে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো দিঘি। আবদ্ধকে এভাবে বসে থাকতে দেখে বিরক্ত হলো প্রচুর। কোনো কিছু না বলে সোজা চলে গেল বারান্দায়। রাগে গা ঝিমঝিম করে উঠল আবদ্ধর। এত ইগনোর! হঠাৎই পাশে থাকা কাচের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারল সে। প্রবল শব্দে চারপাশ কেঁপে উঠল যেন। মেঝো চাচিও কয়েকবার ডেকে উঠলেন শব্দ শুনে। অথচ দিঘি একটা বারও রুমেও এলো না। আবদ্ধ চেঁচিয়ে বলে উঠল, কিছু হয়নি আম্মু। সাথে সাথে মেজো চাচির আওয়াজ কমে এলো। আবদ্ধ কিছুক্ষণ থম মেরে বসে রইল। নিজেকে শান্ত রাখতে লম্বা লম্বা নিঃশ্বাস নিল সে। শান্ত হতেই দিঘিকে নরম কণ্ঠে ডাকলো। এবার রুমে এলো দিঘি। ফ্লোরে পড়ে থাকা কাচের টুকরোগুলোর দিকে একবার তাকিয়ে আবদ্ধের দিকে তাকালো। অবাক হলো অনেকটা। আবদ্ধ এত শান্তভাবে বসে আছে কেন? তার তো রেগে থাকার কথা। দিঘিকে আরো অবাক করে দিয়ে আবদ্ধ বলল, তোমার সার্টিফিকেটগুলো রেডি রাখতে বলেছিলাম আমি। এখনো রেডি রাখোনি কেন? কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে নেই তোমার? থাকলে সকালে যেন সব কিছু রেডি থাকে টেবিলে। আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমি আসছি। বলেই ধূপধাপ পায়ে রুম থেকে বেরিয়ে গেল আবদ্ধ। দিঘি বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল তখনও। হচ্ছেটা কি এসব? মাথার উপর দিয়ে যাচ্ছে সব। সে তো ভেবেছিল আবদ্ধ তার অভিমান ভাঙাবে, কিন্তু ভাবতে ভাবতে ফ্লোরে থাকা কাচের টুকরোগুলো ডাস্টবিনে ফেলতে লাগলো সে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আবদ্ধ। শীতল হাওয়া তার সারা শরীর ছুঁয়ে দিচ্ছে। মুখে বিষণ্ণ ভাব নিয়ে আকাশের দিকে তাকিয়ে আবদ্ধ। দিঘি কেন তার সাথে এমন ব্যবহার করছে? ওই দিনের জন্য? সে তো ইচ্ছে করে ওসব বলেনি। সবার প্রতি একটু একটু করে জন্মানো ক্ষোভ না চাইতেও ঢেলে দিয়েছে দিঘির ওপর। হুট করে হঠাৎ ভাবে কথাগুলো মুখ থেকে বেরিয়ে এসেছিল। সে দিঘিকে কষ্ট দিতে চায়নি কখনো। এসবেই মানিয়ে নিতে চেয়েছিল, চেষ্টা করেছে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চোখ বন্ধ করে শীতের তীব্রতা অনুভব করতে লাগলো আবদ্ধ। সকালে ঘুম থেকে উঠতেই দিঘি বুঝতে পারলো তার মাথা ওঠানামা করছে। মুহূর্তে প্রশ্ন জাগলো, সে কোথায়? এক হাতে চোখ কষলে ভালোভাবে তাকাতেই নিজেকে আবিষ্কার করলো আবদ্ধের বুকে। তড়িৎ গতিতে আবদ্ধের দিকে তাকালো দিঘি। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে দিঘিকে জড়িয়ে ধরে আছে। হঠাৎ তীব্র লজ্জায় সজ্জিত হলো দিঘি। উফ, এত লজ্জা লাগছে কেন? দিঘি নড়েচড়ে উঠতেই আবদ্ধের ঘুম ভেঙে গেল। দিঘিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আবদ্ধ ভ্রু কুঁচকাল, তবে কিছু বলল না। দিঘিকে অবাক করে দিয়ে দিঘির কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুঁজে দিল। পরপরই সময় নষ্ট না করে চলে গেল ওয়াশরুমে। বিস্ময়ে হা হয়ে গেল দিঘি। এটা কি আদৌ আবদ্ধই, নাকি কোনো এলিয়েন? ভাবনার মাঝে আবদ্ধের ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল, ইউ হ্যাভ 10 মিনিটস দিঘি। দ্রুত নিজেকে সার্টিফিকেট টেবিলে গুছিয়ে রাখো, নতুবা সারা জীবনের জন্য পড়ালেখার কথা ভুলে যাও। দিঘির সন্দেহ মিটে গেল। এটা আবদ্ধই, তার নিরামিষ বর। ভাবতেই আনমনে হেসে উঠল দিঘি।
আবারও আবদ্ধের তীব্র ধমক খেয়ে হেলতে দুলতে নিজের সার্টিফিকেট খুঁজতে লাগলো। শীতের সকাল মানেই একটু দেরিতে ঘুম থেকে ওঠা, সেক্ষেত্রে আমিও ব্যতিক্রম না। সকাল 10টা বাজে, অথচ বিছানায় গা এড়িয়ে আছি এখনো। হঠাৎ ফোনের তীব্র টুং টাং শব্দে আরামদায়ক ঘুমটা বিষাদে পরিণত হলো আমার। ঘুমো ঘুমো চোখে ফোনের স্ক্রিনে তাকাতেই ঘুম উবে গেল আমার। দ্রুত উঠে বসলাম বিছানায়। কিবোর্ডের অক্ষরগুলো চেপে প্রবল ক্ষোভ নিয়ে কেউ মেসেজ দিয়েছে। নিশ্চয়ই ভুলে গেছো আমাকে, তাই একটু মনে করাতে চলে আসলাম। দিনকাল ভালো কাটছে তো? যত ভালো থাকার থেকে নাও মেয়ে, আমি তোমার জীবনে পুরোপুরি না এলেও যখন আসবো ঘুম হারাম করে দেব তোমার। বারবার পড়লাম মেসেজটা। দুদিন মেসেজ না দেওয়ায় সত্যি ভুলে গিয়েছিলাম লোকটার কথা। কিন্তু এ লোক আমার সব খবরাখবর কিভাবে জানে? এমনকি মনের কথাও তার জানা। কে সে? জানতে ইচ্ছে করলেও জানার উপায় খোলা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে এলাম নিচে। বাসার প্রায় সব সদস্যই ড্রয়িং রুমে বসে আছেন। আমি গিয়ে মেঝো চাচির পাশে বসে পড়লাম। চাচি যান আমার মাথায় হাত হাত বুলিয়ে বললেন, নাস্তা নিয়ে আসবো? খাবি এখন? মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। তোমার হাতে খাবো। চাচি যেন মুচকি হেসে সায় দিলেন। তিনি চলে যেতেই সামনে তাকালাম আমি। রেয়ান নামক ভয়ঙ্কর মানুষটা আমার ঠিক সামনে বসে ভ্রু কুচকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আমায়। চোখাচোখি হতেই চোখ ফিরিয়ে নিলাম। পাশে থাকা মেহরুন তখন ভ্রু নাচিয়ে মুখ ভরা হাসি নিয়ে ফিসফিসিয়ে বলল, কিরে মিরু, দিনকাল কেমন যায়? আমি ভ্রু কুচকে বললাম, মানে? এবার ইয়াসিন ভাইয়া বললেন, মানে বোঝো না ছোট খুকি? সবুজ ভাইয়া থেকে সব শুনেছি আমরা। একটু থেমে তিনি একরাশ বেদনা নিয়ে আবারও বললেন, আমি বিশ্বাস করতে পারছি না মিরু, তুইও এই মেহেরুন্নার মতো আমাকে একলা সিঙ্গেল রেখে চলে গেলি। এত স্বার্থপর তোরা! ছি! আমি আর মেহেরুন পাত্তা দিলাম না ইয়াসিন ভাইয়ের কথায়। নিজেদের মতো গল্প করতে লাগলাম। এতে ইয়াসিন ভাইয়ার মুখ ফুলে বেলুনের মতো হয়ে গেল মুহূর্তেই। সকালে একটা কাজে আবদ্ধ চলে যায় বাইরে, সম্ভবত দিঘির ভর্তির জন্য। বিকেলে আবদ্ধ বাসায় আসতেই সব ভাই বোন মিলে ঘুরতে বেরালাম। দীর্ঘমান নদীর ঠিক মাঝখানটায় তৈরি একটা ব্রিজ, সেখানেই আমাদের গাড়ি থামলো। আশেপাশের মানুষের আনাগোনায় প্রবল হলেও ভিড়ের মধ্যে কোনো কোলাহল নেই। 5-6টা ফুচকার দোকানও আছে এখানে। খোলা আকাশের নিচে বসে ফুচকার স্বাদ নিতে ব্যস্ত কিছু কিছু মানুষ। এসব দেখে লোভ সামলাতে পারলাম না আর। পাশে কে দাঁড়িয়ে আছে তা না দেখেই বললাম, আমি ফুচকা খাবো। কেউ এনে দাও আমায়। পাশ থেকে গম্ভীর কণ্ঠে কেউ বলল, এসব বাজে খাবার খেতে হবে না, চুপচাপ নদী দেখো। কথাটা মুঠেও ভালো লাগলো না। আন্দাজ করতে পারছি কথাটা কার হতে পারে। আন্দাজ মতো পাশে তাকাতেই দেখলাম রেয়ান দাঁড়িয়ে। মুখ বাঁকিয়ে বললাম, আপনি না খেলে না খান, আমি খাবো। উনি ডান ভ্রু কুঁচকালেন, আমার দিকে সামান্য ঝুঁকে বললেন, তুমি জানো এগুলো কি দিয়ে বানায়? ময়লা আবর্জনা আর নোংরা পানি দিয়ে। এগুলো খাবে তুমি? একবার রিয়ানের দিকে তাকিয়ে আর একবার ফুচকার দিকে তাকালাম। হুম, ফুচকা না খেলেও চলছে না। কতদিন পর চোখের সামনে পেলাম, হাতছাড়া করে দেব? কখনোই না। কঠিন কণ্ঠে বললাম, একদম আমার ফুচকাকে বাজে বলবেন না। খেয়েছেন কখনো ফুচকা? কত মজার খাবার। আর আপনি? কথা শেষ হবার আগেই উনি বললেন, খেতে মানা করেছি।
খেতে মানা করেছি আমি। আমি মুখ বাঁকিয়ে চলে যেতে যেতে বললাম, আমি খাবই। আপনার কথা শুনবো নাকি? হুট করে আমার হাত শক্ত করে ধরে ফেললেন উনি। ফুচকার দোকানে গিয়ে একটা চেয়ারে বসিয়ে দিলেন আমায়। নিজে বসলেন আমার পাশে। নিজে বসলেন আমার পাশের চেয়ারে। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, ফুচকা খাবে তো খাও। বলেই ফুচকাওয়ালাকে বললেন 1 প্লেট ফুচকা দিতে। 1 প্লেট ফুচকা নিমিষেই খেয়ে ফেললাম আমি। তারপর আরও কয়েক প্লেট খেলাম। কিন্তু অবাক করার বিষয়, এত সময় একটা কথাও বললেন না উনি। শেষের প্লেট থেকে ফুচকা খেতে খেতে ওনার দিকে তাকাতেই কেসে উঠলাম। উনি কেমন শুকনো দৃষ্টিতে তাকিয়ে আছেন, যা প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছে আমায়। কয়েক সেকেন্ড আমায় কাশতে দেখে কিছু বললেন না রেয়ান। পরপরই থমথমে কণ্ঠে ফুচকাওয়ালাকে বললেন, মামা পানি দিন ওকে। পানি পান করতেই যেন প্রাণ ফিরে পেলাম আমি। মুখ মুছে রেয়ানের দিকে তাকাতেই উনি আবারও বললেন, আরও ফুচকা খাবে? একটু অবাক হলেও সাথে সাথে ডানে বামে মাথা নাড়ালাম। ফুচকার দাম মিটিয়ে আমার হাত টেনে দাঁড় করালেন উনি। হাত ছেড়ে দিলেন পরপরই। এক পলক আমার দিকে তাকিয়ে সামনে হাঁটতে লাগলেন। আমার ভ্রু কুঁচকে এলো। উনি কি ভুলে গেছেন আমি ওনার সাথে এসেছি? একবার বললেনও না চলো। বিষয়টা ভালো লাগলো না আমার। কিছু বললাম না। ওনার পিছু পিছু হাঁটতে লাগলাম। হঠাৎ উনি বললেন, ঝাল তো কম খাওনি, ঝাল লাগছে না? আমার অভ্যেস আছে। এরপর নীরবতা চলল আমাদের মাঝে। নীরবতা ভেঙে বললাম, একটা কথা বলি? না। বলি প্লিজ। উনি এক পলক তাকালো আমার দিকে, চোখ ফিরিয়ে নিলেন আবার, শান্তভাবে বললেন, বলো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনি প্রথমে আমাকে ফুচকা খেতে মানা করছিলেন, আবার নিজেই খাওয়ালেন, কেন? তার সহজ উত্তর, কারণ এরপর থেকে এসব জায়গায় তুমি আর ফুচকা খেতে পারবে না। অবাক হয়ে বললাম, মানে? বাংলাতেই বলেছি। রেগে তাকালাম তার দিকে। মানুষটা সর্বদা তেরা কথা বলেন। বললেই বা কি? ওনার কথা শুনছে কে? গল্পের নাম যাও পাখি বলতারে, লেখা ঈশানু তাসমিয়া মীরা, পর্ব 29। রাত 10টা বাজতে চলল। আমরা এখনো ড্রয়িং রুমে বসে গল্প করতে ব্যস্ত। হঠাৎ আমার পাশে এসে বসলেন রেয়ান। তার দিকে তাকাতেই দেখলাম উনি মুখে গাম্ভীর্যভাব এঁটে ফোন চাপছেন। আমি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে আবারও গল্পে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আম্মু আর চাচি চলে যান নিজ নিজ রুমে। বড় মা চলে যেতে সোফা ছেড়ে উঠে দাঁড়ান ইয়াসিন ভাইয়া। মাত্রাধিক অ্যাটিটিউড নিয়ে বলে ওঠেন, অ্যাটেনশন পোলাপাইন্স, যেহেতু কালকে চলে যাচ্ছি আমি, সেহেতু এখন বকশিস হিসেবে এই ছোট্ট বা বড় ভাইকে সবার টাকা দিতে হবে। বিস্ময়ে সবাই একসাথে বলে উঠলাম, ইয়াসিন ভাইয়া মুচকি হেসে বললেন, না, হ্যাঁ। তো মেহেরুন বোন আমার, টাকা বের কর জলদি। কত দিবা? 10,000 নাকি 20,000? মেহেরুন রাগী গলায় বলল, তোকে আমি 20 দেব, 20। 20 খাবি? ইয়াসিন ভাইয়া মাথা ডানে বামে নাড়ালেন, হাত পেতে বললেন, 20 খাইতাম না। টাকা দাও তুমি। কিন্তু তুই কিন্তু ভুলে যাচ্ছিস, তুই একা না, আমিও কালকে চলে যাচ্ছি। সো বড় ভাই হিসেবে তুই টাকা দিবি আমাকে, আমি না। সবুজ ভাইয়া মেহরুনের কথায় সায় দিয়ে বললেন, আমিও কিন্তু তোমার সাথে যাচ্ছি ইয়াসিন, তাই কষ্ট করে লাভ নেই, আমার থেকে টাকা নিতে পারবে না। ইয়াসিন ভাইয়া করুণ চোখে আমার দিকে তাকালেন, কাঁদো কাঁদো গলায় বললেন, তুইও দিবি না মিরু? আমি মাথা নাড়িয়ে বললাম, না,
কারণ আমিও চলে যাচ্ছি। তুই আমার বড়, তুই দে। ইয়াসিন ভাইয়া বিরক্তিতে মুখ তেতো করে ফেললেন। পরপরই রেয়ান আর আবদ্ধের দিকে নজর গেল তার। রেয়ান ভাই থেকে টাকা চাওয়ার দুঃসাহস না থাকলেও আবদ্ধের কাছ থেকে চাইতে পারবে সে। দাঁত কেলিয়ে হেসে ইয়াসিন ভাইয়া আবদ্ধকে বললেন, আবদ্ধ ভাই, তুই তো দিবি তাই না? আবদ্ধ ভ্রু কুঁচকে তাকালো ইয়াসিন ভাইয়ার দিকে, বলল, কি দেব? ইয়াসিন ভাইয়া হাসি প্রশস্ত করে বললেন, টাকা। ভাঙতি পয়সা নেই আমার কাছে। তোকে ভাঙতি কে দিতে বলল? 1000 টাকা বের কর। আবদ্ধ বলল, আমরা দুজন তো সমবয়সী তাই না? আগে তুই আমাকে 1000 টাকা দে, তারপর আমি দেব। ইয়াসিন ভাইয়া মলিন মুখ করে বললেন ইয়াসিন ভাইয়া মুখ মলিন করে বলে ফেললেন। ধীর গতিতে তাকালেন রেয়ানের দিকে। উনি তখনও ফোন চাপছেন। কিছুক্ষণ মনকে শান্ত করে চরম দুঃসাহসের কাজটা করেই ফেললেন ইয়াসিন ভাইয়া। আমতা আমতা করে বললেন, রেয়ান ভাই। ফোন থেকে নজর সরিয়ে মাথা তুললেন রেয়ান। চোখ ছোট ছোট করে ইয়াসিন ভাইয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। সাথে সাথে ঢোক গিললেন ইয়াসিন ভাইয়া। মিনমিন কণ্ঠে বললেন, ভাইয়া তুমিও কি দেবা না? রিয়ান ভাইয়ের চাহনি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ হচ্ছে। ফলস্বরূপ ইয়াসিন ভাইয়ার কপালে বিন্দু বিন্দু জল জমে গেছে। অথচ রিয়ান ভাই বেশ শান্ত কণ্ঠে বললেন, কত টাকা লাগবে? ইয়াসিন ভাইয়া দ্রুত বললেন, তুমি যত দাও। মানি ব্যাগ থেকে 2 টাকার নোট বের করলেন রেহান। ইয়াসিন ভাইয়ার হাতে সেটা ধরিয়ে দিয়ে বললেন, তোর গার্লফ্রেন্ডদের জন্য চকলেট কিনে দিস, খুশি হবেন। ইয়াসিন ভাইয়া কিছু বলতে গিয়েও পারছেন না। 2 টাকার নোট নিয়ে মলিন মুখে বসে পড়লেন সোফায়। এদিকে হাসি আটকানো দুষ্কর হয়ে যাচ্ছে আমাদের জন্য। শেষে না পেরে আবদ্ধ, দিঘি সহ সবাই একসাথে হেসে উঠলাম আমরা। বেশ রাত হওয়ায় আবদ্ধ আর দিঘি চলে যায় নিজ নিজ রুমে। আস্তে আস্তে মেহরুন, সবুজ ভাইয়া আর ইয়াসিন ভাইয়াও চলে যান। আমিও চলে যেতে নিব তখনই রিয়ান ধীর গলায় বলে উঠলেন, তুমিও চলে যাবে কাল? কি যেন ছিল তার কণ্ঠে। থমকে দাঁড়িয়ে তার দিকে বিস্ময় নিয়ে তাকালাম। ওনার বিড়ালের মতো চোখ জোড়া কেমন অশান্ত সাগরের মতো দেখাচ্ছে। হুট করে উঠে দাঁড়ালেন উনি। হাত টেনে নিয়ে বললেন, চলো। ছাদে এনে একটা বেঞ্চিতে বসিয়ে দিলেন আমায়। নিজে দাঁড়ালেন এর ঠিক পাশে রেলিং ঘেঁষে। অনেকক্ষণ চলে গেল, অথচ সে নিশ্চুপ দাঁড়িয়ে। তার আচরণ কোনো দিক দিয়েই বোধগম্য হচ্ছে না আমার। রিসেপশনের রাত থেকেই উনি পাল্টে গেছেন। গম্ভীর ওনার পাশাপাশি এক অন্য ওনাকেও উপলব্ধি করতে পারি আমি। অতিরিক্ত চিন্তা আর তার এমন নিশ্চুপ থাকাটা কাঁপিয়ে তুলছে আমায়। সত্যি কি তার উপস্থিতিতে এমন থরথর কাঁপছি আমি, নাকি শীতে? এমন সময় রিয়ানের মিহি মিহি কণ্ঠ শোনা গেল, তোমার কি শীত লাগছে? ভালোভাবে চাদর জড়িয়ে নাও। মাথা নাড়িয়ে তাই করলাম। একটু থেমে উনি আবারও বললেন, তুমি কি কালকে সত্যিই চলে যাচ্ছ? আর একটা দিন থেকে যাওয়া যায় না? আকুতি ভরা কণ্ঠ তার। ওনার এমন আকুতি ওনার এমন আকুতি শুনে চমকে উঠে তাকালাম তার দিকে। উনি শান্ত দৃষ্টিতে তাকিয়ে হুট করে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। বিষম খেলাম। চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম ওনার দিকে। উনি প্যান্টের পকেট থেকে এক জোড়া কানের ঝুমকা বের করলেন। আমার হাতের মাঝে সেগুলো রেখে মাথা নিচু অবস্থায়
মৃদু কম্পিত কণ্ঠে বললেন, রাঙামাটির একটা দোকানে ঝুমকাগুলো দেখেছিলাম আমি। আমার মনে হয়েছিল এগুলো তোমাকে মানাবে, তাই কিনেছি। তোমার পছন্দ হয়েছে? ভীতু চেহারায় আনমনেই মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। উনি ঠোঁট কামড়ে হাসলেন। এক হাতে আমার মাথার চুলগুলো এলোমেলো করে দিলেন। মুচকি হেসে বললেন, ঠান্ডা লেগে যাবে, চলো। বাধ্য মেয়ের মতো ওনার পিছু পিছু হাঁটতে লাগলাম আমি। জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারির আজ প্রথম দিন। বিছানায় শুয়ে থেকে ক্যালেন্ডারের দিকে তাকালাম আমি। মেজো চাচুর বাসা থেকে এসেছি বেশ কয়েকদিন হলো। এর মাঝে রেয়ার নামক অদ্ভুত মানুষটির সঙ্গে একবারও দেখা কিংবা কথা হয়নি আমার। আমিও অত আগ্রহ প্রকাশ করিনি কখনো। প্রতিদিনকার মতো ভার্সিটি থেকে আমি আর কুহু ফুটপাতে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছিলাম। কুহুর বাসা উল্টো দিকে হওয়ায় সামনে মোড় আসতেই সে চলে যায় অন্যদিকে। আমি কিছু দূর একা একা হাঁটলাম। তারপর রিক্সার জন্য দাঁড়িয়ে পড়লাম ফুটপাতের একপাশে। হাতে থাকা বাদামের প্যাকেট থেকে একটু পরপর বাদাম নিয়ে চিবোচ্ছি আর রিক্সার জন্য অপেক্ষা করছি। হঠাৎ একটা রিক্সা এসে থামলো আমার সামনে, যেখানে আগে থেকেই ছিলেন রেয়ান। ওনাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেলাম। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল আমার। উনি এখানে কিভাবে? ভাবনার মাঝেই উনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, চোখ খুলে পড়ে যাবে মরুভূমি। হকচকিয়ে গেলাম। দ্রুত স্বাভাবিক হয়ে বিস্ময় নিয়ে বললাম, আপনি এখানে? আমার কথার পিঠে জবাব দিলেন না উনি। আগের ন্যায়ই বললেন, রিকশায় উঠো। রেগে গেলাম আমি। সব সময় ওনার কথা মানতে হবে নাকি? জেদ নিয়ে বললাম, যাব না আমি। উনি সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেন আমার দিকে। মাত্রাধিক শান্ত কণ্ঠে বললেন, ইউ হ্যাভ 30 সেকেন্ডস মরুভূমি। এর মধ্যে যদি রিকশায় না উঠো, আই প্রমিস আজকে তোমাকে হেঁটে হেঁটেই তোমার বাসায় যেতে হবে, এবং তা যে করেই হোক। বিরক্ত হলাম প্রচুর। তেরা কথা বলা ছাড়া ওনার দিনই শুরু হয় না যেন। ওনার দিকে বিরক্তি নিয়ে একবার তাকিয়ে বসে পড়লাম রিকশায়। বাঁকা হাসলেন উনি। রিকশা চলতে শুরু করলেই আমার হাত থেকে ছো মেরে নিয়ে নিলেন বাদামের প্যাকেট। রাগী চোখে তাকালাম ওনার দিকে। বাদামের প্যাকেট নিতে গেলে হাত সরিয়ে ফেললেন উনি। রাগী কণ্ঠে বললাম, সমস্যা কি আপনার? আমার বাদাম দিন। উনি মাথা ডানে বামে নাড়ালেন, অর্থাৎ দিবেন না আমাকে। আমি কেন জিজ্ঞাসা করতেই বাদাম খেতে খেতে তার জবাব, কারণ তোমাকে জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে। বলেই মুচকি হেসে বাদামের প্যাকেটটা ফেলে দিলেন রাস্তার ওপারে। রাগে দুঃখে চেঁচিয়ে উঠতে গিয়েও থেমে গেলাম। মুখ ফুলিয়ে বসে রইলাম মাত্র। এই মুহূর্তেই প্রতিজ্ঞা করে ফিরেছি ওনার সাথে কিছুতেই আর কথা বলবো না আমি। অসভ্য লোক একটা। গল্পের নাম যাওয়া পাখি বলতারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা। পর্ব ৩০। রোদের দারুণ উত্তপ্ততায় চারপাশ মরুভূমির রুক্ষ আবহাওয়ার মতো রূপান্তরিত হয়ে গেছে। গাড়িতে বসে থাকা দিঘি গরমে হাঁসফাঁস করছে। বারবার রুমাল দিয়ে ঘেমে যাওয়া কপাল মুছছে সে। অধৈর্য হয়ে তিক্ত কণ্ঠে পাশে থাকা আবদ্ধকে বলল, এসিটা চালু করুন না আবদ্ধ, গরমে শেষ হয়ে যাচ্ছি আমি। দিঘির দিকে আর চোখে তাকালো আবদ্ধ। সামনে মোড় আসায় ডান পাশে গাড়ি ঘোরালো সে। পরপরই নির্বাকভাবে এসি চালু করে দিল।
এসিতেও যেন কাজ হচ্ছে না দিঘির। ব্যাগ থেকে একটা খাতা বের করে নিল সে, সেটাকে পাখা বানিয়ে বাতাস করতে লাগলো নিজের মুখে। আবদ্ধ এসব কিছু বারবারই আর চোখে দেখছে, কিন্তু কিছু বলছে না। দিঘি জিজ্ঞাসু কণ্ঠে বলে উঠল, আপনার গরম লাগছে না? আবদ্ধ ছোট করে জবাব দিল, না। দিঘি অবিশ্বাস্য গলায় বলল, কিভাবে লাগছে না? যেখানে পুরো শহরের মানুষ গরমে প্রায় কান্না করে দিচ্ছে, সেখানে আপনার গরম লাগছে না? মিথ্যা বলছেন আপনি। জানোই যখন জিজ্ঞেস করছো কেন? আবদ্ধ নির্লিপ্ত কণ্ঠ। দিঘির ভ্রু কুঁচকে এলো। এমন কথা দ্বারা আবদ্ধ কি বোঝাতে চাইছে? এটাই যে তার গরম লাগছে, কিন্তু সে মিথ্যা বলছে। কিন্তু কেন বলল? সময় নিয়ে ভাবতে লাগলো দিঘি। পরপরই বুঝতে পারলো সে বোকামি করেছে অমন প্রশ্ন করে। কেননা যেখানে পুরো শহরের মানুষের গরমে বেহাল অবস্থা, সেখানে নিশ্চয়ই আবদ্ধেরও গরম লাগছে। শুধু পার্থক্য এটাই, সে দিঘির মতো অস্থির হচ্ছে না। কিন্তু একটু ভালোভাবেও তো বলতে পারতো আবদ্ধ। খোঁচা মেরে না বলার প্রয়োজনটা কী ছিল? চোখ ছোট ছোট করে আবদ্ধের দিকে তাকালো দেখি। বুঝতে পেরে আবদ্ধ আরও দ্বিগুণভাবে চোখ ছোট ছোট করে তাকালো। তবে তা ক্ষণিকের জন্য। আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দিল সে। দিঘির ইগোতে লাগলো সেটা। নাম দেখানো ইগো যাকে বলে। সিটে মুখ ফুলিয়ে বসে রইল সে। একটু পর গাড়ি থেমে গেল। দিঘি আশেপাশে তাকিয়ে দেখলো তার কলেজ এসে গেছে। বিনা বাক্যে গাড়ি থেকে নেমে গিয়ে কলেজ গেটের দিকে হাঁটতে লাগলো দিঘি। আবদ্ধ অবাক হলেও পরক্ষণে দিঘির অভিমান বুঝতে পেরে মুচকে হাসল। ডেকে উঠল দিঘিকে। পেছন থেকে নিজের নাম শুনে পেছন ফিরে তাকালো দিঘি। আবদ্ধ ড্রাইভিং সিটে বসে জানালা ভেদ করে তাকিয়ে তার দিকে। মুচকি হেসে বলল, ভালো মতো ক্লাস করবে, ছুটি হলে অপেক্ষা করবে, আমি জলদি আসার চেষ্টা করব, বলেই সাই করে চলে গেল গাড়িটা। হয়তো পাশের ভার্সিটিতে যাচ্ছে আবদ্ধ। এদিকে দিঘির মুখ বিরাট হাসি লেগে আছে। মন বলছে আজকের দিনটা ভালো যাবে তার। রাতের আকাশটা ভীষণ সুন্দর লাগে আমার কাছে। বিশেষ করে যখন আকাশের তারাগুলো টিপ টিপ করে হাসে, ভীষণ ভালো লাগে দেখতে। এক কাপ চায়ের সাথে আকাশের সেই তারাগুলোর দুষ্টুমি দেখতে ব্যস্ত আমি। এমন প্রিয় মুহূর্তেও অচেনা ব্যক্তিটির মেসেজের কথাটা প্রচুর ভাবাচ্ছে আমাকে। কে সে? এমন মেসেজ দেয় কেন আমায়? তার মেসেজ দেওয়ার পদ্ধতিটাও ভিন্ন। একরাশ অভিমান, রাগ, কিংবা কখনো শান্ত মেজাজে একটা মেসেজ পাঠাবে সে। এই তো একটু আগেও বলছিল আমি নাকি মাথা মোটা। শুনে প্রচুর রেগে গিয়েছিলাম আমি। মাথা মোটা বলার কারণ জিজ্ঞাসা করতেই তার জবাব, এই যে এখন এমন বোকা বোকা প্রশ্ন করছো। আশেপাশের কিছু দেখেও এত অবুঝ কেন তুমি? অনেকক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে বাক্যগুলোর অর্থ বোঝার চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছি, চুপচাপ ফোনটা বন্ধ করে কড়া লিকারে তৈরি চায়ের সাথে চলে এসেছি বারান্দায়। বিশাল বড় আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম আমি। হঠাৎ বারান্দার দিকে নজর গেল আমার। ল্যাম্পপোস্টের আলোয় ঘোলাটে ভাবে কারো ছায়া দেখতে পাচ্ছি আমি, যা আমি তাকানোতে তীব্রভাবে মিলিয়ে যাচ্ছে। এক হাতে চোখ কচলে ভালোভাবে দেখার চেষ্টা করলাম। ততক্ষণে ছায়াটা মিলিয়ে গেছে, দেখা যাচ্ছে না আর। হতাশ হলাম। এক চুমুকে চাটুক শেষ করে চলে গেলাম রুমে। সকালে ভার্সিটি যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে রিক্সার খোঁজে লেগে গেলাম আমি। একটা রিক্সা পেয়েও গেলাম, কিন্তু যখন উঠতে নিব তখনই ঘটল বিপত্তি। কালো রঙের একটা গাড়ি রিক্সার ঠিক পিছনে এসে দাঁড়ালো। অনবরত হর্ন বাজাচ্ছে সে। বিরক্তিতে ভ্রু কুঁচকে তাকালাম সেদিকে। আশ্চর্য, এত হর্ন বাজাচ্ছে কেন? পাশে কি আর জায়গা নেই? এদিক দিয়েই যেতে হবে কেন? তিক্ত মেজাজে কিছু বলতে যাব, তার আগেই জানালা গলিয়ে ঘাড় কাত করে তাকালেন রেয়ান। অবাক হলাম, উনি এখানে কেন? তীক্ষ্ণ দৃষ্টিতে একবার আমার দিকে তাকিয়ে রিক্সা চালকের দিকে তাকালেন রেয়ান। নম্র হেসে বললেন, চাচা আপনি চলে যান, ও রিক্সায় যাবে না। চোখ বড় বড় করে তাকালাম। আমি কখন বললাম আমি যাব না? রিক্সা চালক চলে যেতে নিলেই তাকে থামিয়ে দিলাম আমি।
ব্রু কুঁচকে রেয়ানের দিকে তাকিয়ে বললাম, আমি বলেছি আমি যাব না? তুমি বলনি, কিন্তু আমি বলেছি, কারণ তুমি আমার সাথে যাবে। তার কথায় পাত্তা দিলাম না আমি। দৃঢ়ভাবে বললাম, আমি রিকশায় যাব। আপনার সাথে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার। উনি দাঁতে দাঁত চেপে বললেন, মরুভূমি, গাড়িতে এসে বসো। আমার স্পষ্ট উত্তর, না। কিছু একটা ভেবে বাঁকা হাসলেন রেয়ান। বললেন, তাহলে সোজা চাচিজানকে ডাকতে বলছো তুমি? দেখো, তোমার বাসার নিচেই আছি, কিন্তু আমরা ডাকতে সময় লাগবে না বেশি। চাচিজান যদি জানতে পারে তার প্রিয় জায়ের ছেলের সাথে তুমি বেয়াদবি করেছ, তখন কি হবে? তীব্র ক্ষোভ নিয়ে তাকালাম ওনার দিকে। উনি ভালো করেই জানেন আম্মু যদি একবার কথা জানে তাহলে আস্ত রাখবে না আমায়। এটারই সুযোগ নিচ্ছেন এই অসভ্যটা। নিজের পাশের সিটের দরজা খুলে দিলেন রেয়ান। আকাশ সম রাগ নিয়ে আমিও বসে পড়লাম গাড়িতে। গাড়িতে চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছি আমি। বেশ কয়েকবার আর চোখে দেখছি রেয়ানকে। উনি গভীর মনোযোগে ড্রাইভিং করতে ব্যস্ত। এদিকে এতক্ষণ যাবৎ বিরক্ত হতে হতে এখন বিষণ্ণ বিষণ্ণ অনুভূতি হচ্ছে আমার। কয়েক মুহূর্তের জন্য নিজের বিষণ্ণতা আর রাগ ভুলে গিয়ে গম্ভীর কণ্ঠে বললাম, কোথায় যাচ্ছি আমরা? আমার চেয়েও দ্বিগুণ গম্ভীর কণ্ঠে নিয়ে উনার জবাব, এই মুহূর্তে কোথাও যাওয়ার কথা তোমার? ভার্সিটি। কিন্তু আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? তোমার ভার্সিটিতেই যাচ্ছি আমরা। ভ্রু কুঁচকে এলো আমার। প্রশ্নের সুরে বললাম, আমার ভার্সিটি কোথায় আপনি সেটা জানেন? উনি শান্ত গলায় বললেন, না জানার কি আছে, ওই দিন তোমার ভার্সিটি থেকে রিকশায় করে বাসায় পৌঁছে দিয়েছিলাম, ভুলে গেছো? আমি তো ভেবেছিলাম আপনার সাথে কাকতালীয়ভাবে দেখা হয়েছে। উনি বিড়বিড় করে বলে উঠলেন, জ্ঞান বুদ্ধিহীন মানুষেরা এগুলোই ভাবে। ঠিক শুনতে পেলাম না কথাটা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম তার দিকে। বললাম, কি বলছেন? কিছু না। তারপর নীরবতা চলল আমাদের মাঝে। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎই প্রশ্ন করলাম রিয়ানকে, আপনার কি গার্লফ্রেন্ড আছে রিয়ান ভাই? তৎক্ষণাৎ গাড়ি থেমে গেল। গাড় কাত করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন রিয়ান, যেন প্রশ্নটা করে বড় ধরনের ভুল করে ফেলেছি আমি। তার তাকানো মোটেও ভালো লাগছে না আমার। বকা খাওয়ার পূর্ব মুহূর্ত মনে হচ্ছে। একটু হাসার চেষ্টা করে বললাম, না মানে গার্লফ্রেন্ড তো থাকতেই পারে, তাই না? তাই জিজ্ঞেসও করলাম আর কি। আপনার আছে? নিরুত্তর উনি। আগের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। শুধু চোখটা আর একটু ছোট ছোট হয়ে গেছে তার। শুকনো ঢোক গিললাম। সামান্য তুতলিয়ে বললাম, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার দেরি হচ্ছে। এবারও কিছু বললেন না। কপাল দু আঙ্গুলে ঘষে কিছুক্ষণ তাকিয়ে রইলেন আমার দিকে। পরক্ষণেই দু হাতের শার্টের হাতা আরেক ধাপ বটে গাড়ি চালাতে মনোযোগ দিলেন। নিঃশ্বাস যেন এতক্ষণ আটকে গিয়েছিল আমার, এখন শান্তি শান্তি লাগছে। স্বাভাবিক লাগছে দেখতেই। এবার দুষ্টুমি ভর করলো আমার মাথায়। আবারও বললাম, গার্লফ্রেন্ড আছে কি না সেটা জানতে চাওয়ায় এত রেগে যাওয়ার কি আছে? গার্লফ্রেন্ড তো থাকতেই পারে। এতক্ষণ পর রেয়ান এবার নির্লিপ্ত কণ্ঠে বললেন, গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু অনেকেই আছে আমার। বলতে বলতে গাড়ি থেমে গেল। ভার্সিটি চলে এসেছে আমার। ওনার কথার প্রত্যুত্তর দেওয়ার সময় হলো না আর চোখে একবার তাকিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। ধীর পায়ে সামনে এগুতে নিলে উনি শান্ত কণ্ঠে বললেন, মরুভূমি, নিজের খেয়াল রাখবে, আসছি আমি।